এখন তো ধর্মীয় কোনো সংকট দেশে নাই। অনেকেই এর পেছনে বিভিন্ন ধরনের কারণ খোঁজার চেষ্টা করছে। এটা আসলে বর্তমান সামনে কিছুদিন পর ইলেকশন, জাতীয় ইলেকশন, আমাদের চারদিকেই শত্রুর আহ, আমরা ঘিরে আছে। এর মধ্যে ইসকনটা শত্রুর সম্পর্কে এবং শত্রু সম্পর্কিত একটা খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়। এটি সামনে আসার পেছনে আসলে অন্য কোনো তৃতীয় পক্ষ আছে কিনা, বা আসলেই কি মনে করেন যে না, এটি নিয়ে কথা বলার এই মুহূর্তে একটি সময়? ধন্যবাদ সাগর ভাই এবং সহ আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই বছরের ফেব্রুয়ারি মাসে একটা কলাম লিখেছিলাম দৈনিক নয়া দিগন্ততে। কলামটা ছিল হচ্ছে আমাদের প্রকৃত শত্রুকে। সেখানে আমি কোরআনের একটি আয়াত উল্লেখ করেছিলাম যে তোমরা মুশরিক এবং ইহুদিদেরকে সবচেয়ে বেশি শত্রু হিসাবে পাবা, মুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তুলনামূলকভাবে অন্যান্যরা কম। আমি বিশদ আলোচনায় যাব না, কিন্তু আমি যেটা মনে করি, আমি অনেকবার এই টকশোতে বলেছি যে দুনিয়াতে যদি একমাত্র শত্রু দেশ থাকে বাংলাদেশের, সেটা হচ্ছে ইন্ডিয়া। আমরা তিন দিকে শত্রু বেষ্টিত একটি রাষ্ট্র। আপনি দেখুন যে এই ইন্ডিয়া এবং ব্রাহ্মণ সমাজ কোনো দিনই এই বাংলাদেশের বা পূর্ববঙ্গের মুসলিমদের ভালো কামনা করে নাই। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তখন কিন্তু এই হিন্দু এলিটরা, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্যরা বঙ্গবন্ধু রদের জন্য তারা আন্দোলন করলেন, এবং সর্বশেষ 1911 সালে সেই বঙ্গভঙ্গ রদ হলো। এরপরে 1941 সালে যখন লাহোর প্রস্তাবে পুরো বঙ্গ, আসাম সব সহ যখন পূর্ব অংশের জন্য একটা স্বাধীন রাষ্ট্র কামনা করা হলো, সেই সময় হিন্দু এলিটরা আবার বাধা দিল, এবং তারই বাধার প্রেক্ষিতে এবং প্রেসারের কারণে এই খণ্ডিত পাকিস্তান আমরা পেলাম। দুইটা টুকরা, জাস্ট পূর্ববঙ্গ নিয়ে পাকিস্তানের একটা পার্ট হলো, যেটা অবধারিত ছিল জন্মের শুরুতেই, যেটা ভেঙে যাবে। তো এমনই একটি পরিস্থিতিতে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন আমি আর ডিটেলস হিস্ট্রিতে যাচ্ছি না, বাংলাদেশ স্বাধীনতার পরে মূল যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে হিন্দুত্ববাদ বা ইন্ডিয়ান আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। এখানে যদিও আমরা জানি যে কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল, কিন্তু তারপরেও কংগ্রেসের মাঝেও একটা হিন্দুত্ববাদের যথেষ্ট প্রভাব ছিল। আপনারা জানেন, সকলেই জানেন যে মহাত্মা গান্ধী হত্যার পেছনে কট্টর হিন্দুত্ববাদীরা দায়ী, কারণ তিনি চাচ্ছিলেন একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে ইন্ডিয়াতে, এবং তার পক্ষে কথা বলার কারণেই তাকে হত্যা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা দেখেছি যে বিজেপি এবং কংগ্রেস যত সময় ক্ষমতায় ছিল, বেশিরভাগ সময় 90% সময় এই দুইটা দলই ইন্ডিয়াকে শাসন করেছে, এবং তারা কখনোই তাদের প্রতিবেশী রাষ্ট্রকে সমমর্যাদা বা শ্রদ্ধা হিসাবে দেখে নাই। তারা সবসময় নেগলেক্ট করেছে এবং তাদের সম্পর্ককে খারাপ করেছে, যারই ফলশ্রুতিতে আজকে মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, চায়না প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তাদের খারাপ সম্পর্ক। আজকে তারা আফগানিস্তানের দিকে ঝুঁকছে, যে তালেবানকে তারা স্বীকৃতি দেয় নাই, যাদেরকে সন্ত্রাসী বলেছে, সেই তালেবানের পেছনে তারা যাচ্ছে এবং তালেবানকে উস্কে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। এবার আসি বাংলাদেশের ইসকন প্রসঙ্গে। এই ইসকনের উদ্ভব শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে এসে হয়েছে। 2019-20 সালে সর্বপ্রথম ইসকনের মুভমেন্ট সম্পর্কে আমরা জানতে পারি যে এরা কোনো কিছু করছে এবং ভবিষ্যতে তারা ভয়ঙ্কর রূপে ধারণ করবে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই 5 আগস্টের পরেই এরা মাথাচাড়া দিয়ে উঠল, এবং তার চিন্ময়কে গ্রেপ্তারের পরে আপনারা জানেন যে একজন আইনজীবীকে সেখানে অন স্পট হত্যা করা হয় আদালত প্রাঙ্গণে, কিন্তু সেটার বিচার বর্তমান সরকার করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের, আমি যদি সব সরকার প্রধানের কথা বলি, হয়তো তার ব্যক্তিগত অনেক কৃতিত্ব আছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে, কিন্তু সবগুলো অথর্ব উপদেষ্টার কারণে আজকে এই দেশের এই করুণ পরিণতি, যেখানে আমরা অনেক কিছু পেতাম গত 14 মাসে, সেটা কিছুই পাই নাই। আজকে যদি ইসকনের সেই চিন্ময়ের গ্রেপ্তারের পরে যে ঘটনাটা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত করে যদি বিচার নিশ্চিত করা যেত, আজকে তাহলে এই শায়েখ মহিবুল্লাহকে অপহরণ করার মতো সাহস আজকে ইসকন পেত না। আজকে দেখুন, তারা 5 আগস্টের পর থেকে একটার পর একটা হিন্দু নির্যাতনের গল্প, কেচ্ছা কাহিনী প্রকাশ করছে। আমি প্রথম ব্যক্তি যে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের, ধর্ষণ হয় নাই খাগড়াছড়িতে, এই প্রতিবেদন প্রকাশের 3 দিন আগে আমি বলেছিলাম স্ট্রংলি যে আমি দায়িত্ব নিয়ে বলছি ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই।
সেই জিনিসটা যমুনা টেলিভিশন 3 দিন পরে তার অথেন্টিক সোর্স থেকে প্রকাশ করলো। তো আমি এখনো বলছি যে এই ইসকন তারা ভারতীয় মদতপুষ্ট এবং বাংলাদেশে সবসময় তারা অস্থিতিশীল না, আমার করার প্রশ্ন জন্য। হলো যে এই মুহূর্তে ইসকনটা কেন মানে ম্যাটার করছে আমাদের এখানে? ইসকনটা ম্যাটার করছে এই কারণে তারা 5 আগস্ট থেকেই সক্রিয়, এবং এখানে যে রয়ের এজেন্টগুলো কাজ করে। হ্যাঁ, অনেকে মনে করছে রয়েরই একটা পাতানো, রয়েরই একটা পার্ট। আসলে তাদের নিজস্ব সামনে কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশন আছে এবং বাংলাদেশে এই ধরনের একটা ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সেখানে কিছু তাদের প্লাস মাইনাস ইসকনকে আমরা যদি মনে করি এই মুহূর্তে যে ধর্মীয় এই ইস্যুগুলি কি আমাদের রাজনীতিতে খুব বেশি প্রাসঙ্গিক কিনা? এটা কোনোভাবেই প্রাসঙ্গিক না, কিন্তু ইসকন তারা রয়ের একটা পার্ট, এবং বাংলাদেশ একটা দুর্ভাগ্যজনক রাষ্ট্র যেটা আজীবন আমরা মীর জাফরের জন্ম দিয়েছি। এখানে দেখুন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সিভিল প্রশাসন প্রত্যেকটা স্থানে স্থানে। ইন্ডিয়াকে আমাদের দেশে এসে ওই হিন্দি ভাষী র নিয়ে আসা লাগে না, এখানে বাংলা ভাষী রই আমাদের দেশে জন্য যথেষ্ট। এবং ইসকনরা কিন্তু হিন্দি ভাষী না, এই ইসকনের সদস্যগুলাও কিন্তু বাঙালি। তো এই বাংলাদেশি বা বাঙালি এই ট্রেটারগুলোর জন্য আজকে দেশের এই করুণ পরিণতি। এবং আমি কামনা করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা শুরু করে যারা দায়িত্বে আছেন তারা এটা তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এবং আমি আসলে ইন্ডিয়ার রাজনীতি কলকাতা বা অন্য সব ইস্যু না, ইন্ডিয়া ন্যাশনাল ইস্যুতে ইউনাইটেড, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি দেখুন মমতা ব্যানার্জির সাথে যতই খারাপ সম্পর্ক হোক আপনার বিজেপির, কিন্তু কখনোই তারা ন্যাশনাল ইস্যুতে তারা কিন্তু দ্বিমত পোষণ করে না। আজকে দেখেন কংগ্রেসের এই করুণ অবস্থাতেও বাংলাদেশ প্রশ্নে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে কংগ্রেস বিজেপি সকলেই কিন্তু ঐক্যমত। আর বাংলাদেশে দেখুন ইন্ডিয়ান প্রশ্নে আওয়ামী লীগের এক ধরনের স্টেটমেন্ট। আমরা ইন্ডিয়া আর ইসকনকে কি একসাথে মিলাচ্ছি কিনা, এবং ইসকনের এখানে ইসকন আপনার কিন্তু এর বিজেপির একটা মূল অস্ত্র হচ্ছে ইসকন, বিজেপির একটা বিজেপি। কিন্তু ভারত আমাদের প্রতিবেশী দেশ এক জিনিস, আর সে দেশের কোন রাজনৈতিক দল এক জিনিস এবং ধর্ম আরেক জিনিস। কিন্তু আমরা এখানে সবকিছুকে একটু গুলিয়ে ফেলার চেষ্টা করছি। আমি একটু ক্লিয়ার করি ভাই, তাহলে আপনার কাছে জিনিসটা অ্যাবসলিউটলি ক্লিয়ার, নাকি এখানে সবগুলোকে আপনি একসাথেই দেখতে হবে? একসাথে আমি এটা হোল গ্যামারটাকে আমি বিশ্লেষণ করতে চাই। কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এই ধরনের একটা বিষয় আছে। অবশ্যই আছে। ইন্ডিয়াকে আপনি কালকে সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া পরিবর্তন করবে। আমি আপনাকে যেটা বলছি ভাই সেটা হচ্ছে যে এখানে ইন্ডিয়া গত 10 বছর যাবত একটা হিন্দুত্ববাদী অন্ধ একটা সংগঠন দ্বারা পরিচালিত। আপনি অটল বিহারী বাজপেয়ী, হি হ্যাড বিন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফ্রম বিজেপি, বাট অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি কিন্তু এমন ছিল না। তিনি কিন্তু প্রত্যেকটা দেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন। কিন্তু আজকে এই অন্ধ হিন্দুত্ববাদী ইসকন দ্বারা তারা ডোমিনেট করার চেষ্টা করছে, এবং তারা প্রত্যেকবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদীদের উত্থান ঘটছে। এই যে সংখ্যা, আজকে দেখেন বাংলাদেশে যারা ইসলামিক রাজনীতি করে, মেন স্ট্রিম রাজনীতি, সেটা আমি জামাতে ইসলাম বলি, হেফাজতে ইসলাম বলি, বা আমরা কওমি ঘরানার, তারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, তাদের কথা বলি, তারা কেউ কোনো উগ্রত্ববাদী ছড়াচ্ছে না। তারা প্রত্যেকেই আল্লাহ রাসূলের বাণী পৌঁছে দিচ্ছেন, এবং তারা প্রত্যেকেই বলছেন যে আমরা সম অধিকারে বিশ্বাসী, কোনো ধর্মের প্রতি আমরা নির্যাতন করব না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আজকে যদি জামাত ক্ষমতায় আসে সেটা কিন্তু মানুষের ভোটেই আসবে গণতান্ত্রিক ভাবে, তারা কিন্তু বলে নাই যে আমরা বিপ্লব করে আসব। অন্যদিকে ধরেন অন দ্য কন্ট্রারি, আমি যদি বিজেপির কথা বলি, তারা সেখানে বিজেপিও ভোটে এসেছে ভাই, ভোটে এসেছে, বিজেপিও জোর করে যায়নি। ভোটে আসার ভুল পরে প্রেমিসিসে যাচ্ছেন। ধর্ম নিয়ে যে দেশগুলোতে বাড়াবাড়ি করেছে প্রত্যেকই এরকম হয়েছে। তো বাড়াবাড়ির ফলে কি হচ্ছে, সেখানে গরু খেলে তাকে হত্যা করা হচ্ছে। তারপরে আপনার ইসলামের সেখানে বাবরি মসজিদ নিয়ে তারা ধ্বংস করছে। বিজেপির অবস্থান আগের মতো নাই, কিন্তু বিজেপি উত্থানই হয়েছে ধর্ম নিয়ে। হ্যাঁ, তাদের আপনার নাম কি, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা। আমি শেষ করি ভাই, তারপরে তো আমি যেটা বলছিলাম যে তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখেন। এইবারকার বিজেপির, আমি পূর্বে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি এবং বর্তমান নরেন্দ্র মোদী বিজেপির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যর জায়গাগুলো দেখেন। তারা ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রতিজ্ঞা, সেই এল কে আদভানি পূর্বে তাদের নেতা ছিলেন, তার সেই উগ্র হিন্দুত্ববাদ, এবং এই বর্তমান প্রধানমন্ত্রী তিনি একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, থাকা অবস্থাতেই তাকে গুজরাটের কসাই বলা হতো। সেই ম্যাসাকার 92 সালের ম্যাসাকার সম্পর্কে আমরা জানি। পরবর্তী 2001 সালে আর একবার ম্যাসাকার হয়েছিল। এই ঘটনাগুলো, তারপরে হচ্ছে গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলিমকে হত্যা, এই সবগুলো জিনিস উগ্র হিন্দুত্ববাদীর একটা শাখাই হচ্ছে
ইসকন, যারা ধর্ম প্রচারের নামে বা হিন্দুত্ববাদ প্রচারের নামে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় এবং ফায়দা লুটাতে চায়। তারা যে কোনো সোর্সে এই মৌলানা মুহিবুল্লাহর ক্ষেত্রে আমি জাস্ট শেষ করছি ভাই একটা কথা বলে, আপনি মনে করছেন এসব কারণে বর্তমানে যে দাবি উঠেছে ইসকনকে নিষিদ্ধ করা, এটা কি করা উচিত? এটা যৌক্তিক। এবং মুহিবুল্লাহর কথাটা আমি বলে শেষ করছি। শায়েখ মুহিবুল্লাহ তার উক্তি ছিল তিনি এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে কন্টিনিউয়াস হুমকি দেওয়া হচ্ছিল এবং একটা সময় তাকে অপহরণ করা হয়। কাজে আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি যে এই ধরনের একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।